ঝিলের সাথে চালাকি করার শাস্তি চৈতিকে দিল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সাক্ষ্য লক্ষ্য করে পাটা কেটে গেছে ঝিলের। ইচ্ছে করে চৈতি ভাত কাপড়ের থালাটা ঝিলের হাত থেকে নেওয়ার বাহানায় ফেলে দেয়, আর যার জন্য পাটা কেটে যায় ঝিলের। এরপরেই সাক্ষ্য বলে, দেখি দেখি পাটা তো অনেকটাই কেটে গেছে, দেখি আমি ট্রিটমেন্ট করে দিই। এরপর সবার সামনেই ঝিলের পা ধরে সাক্ষ্য। তখনই সাক্ষ্যর মা বলে, বাহ, এখনই বউয়ের পা ধরা শুরু হয়ে গেছে, আর যে কত কি দেখব। সাক্ষ্য বলে, মা, ঝিলের পাটা কেটে গেছে, ট্রিটমেন্ট করতে হবে, সেই জন্যই আমি কাজটা করতে চেয়েছি। তুমি না সব কিছুকে এত বাড়াবাড়ি চোখে দেখছো যে আমার আর কিছু বলার ইচ্ছেই নেই। এর মধ্যেই চৈতি তখন বলে, ঝিল, সাক্ষ্য তো তোমার পাটা ধরেছে, তুমি ওকে একটু নমস্কার করে নাও। এরপরেই ঝিল সাক্ষ্যর পা ধরে নমস্কার করে নেয়। ঝিলকে তখন সাক্ষ্য বারণ করে আর বলে, কি করছো? তোমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমি দেখে বুঝতে পারছি। মনের অবস্থাও যে কতটা খারাপ, বারবার আমার বাড়ির লোক তোমাকে অপমান করছে। এরপরে চৈতি বলে, শোন না সাক্ষ্য, তুই দাঁড়া, আমি ঝিলের পাটা ভালো করে ট্রিটমেন্ট করে দিচ্ছি। এই বলে ঝিলের পায়ে ট্রিটমেন্ট করতে শুরু করে দেয় চৈতি। তখনই ঝিল বলে, আপনিও তো আমার থেকে বড়, আপনি আমার পা ধরলেন। এরপর চৈতিকেও নমস্কার করে ঝিল। ঠিক সেই মুহূর্তেই শতরূপা সাক্ষ্যর মাকে বলে, দেখলে দিদি, আমাদের এই মেয়ে চৈতি কত ভালো, কত বুদ্ধি আছে, কত সুন্দর স্মার্ট, কিন্তু এই ঝিলকে দেখো, এর মধ্যে কোনো রকমের কোনো স্মার্টনেস আছে? কিচ্ছু নেই। সাক্ষ্য সারাটা জীবন থাকবে কি করে এই মেয়েটার সাথে? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। সাক্ষ্যর মা তখন বলে, জানি না, আমার ছেলেটা একেবারে বদলে গেল শুধুমাত্র এই বস্তির মেয়েটার জন্য। এরপরেই সাক্ষ্যর বাড়িতে ফুলসজ্জার তত্ত্ব পাঠাবে বলে মিলি, মিনতি এরা সব কিনে কেটে এনেছে। ঝিলের বন্ধুরা সব কিছু সুন্দর করে তত্ত্বর মধ্যে সাজিয়ে দিতে থাকে। পাড়া প্রতিবেশী এসে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমাদের তো বিয়েতে নেমন্তন্ন করেছিল, বউ ভাতে নেমন্তন্ন করেছে? তখনই মিনতি বলে, না করেনি। তাতে কি হয়েছে? আজকে তো আমাদের বাড়ি থেকেই তত্ত্ব যাওয়ার কথা, আমি সমস্ত তত্ত্বগুলো দিয়ে দেব, তারপর ওরা চলে আসবে, বাড়িতে মাংস ভাত রান্না হবে, তোরা কিন্তু খেয়ে যাবি। সবাই তখন বলে, হ্যাঁ গো কাকিমা, আরে ওরা আমাদের নেমন্তন্ন করেনি তো কি হয়েছে, আমরা জানি আমাদের বান্ধবী ভালো থাকবে, সাক্ষ্যবাবু খুবই ভালোবাসে আমাদের ঝিলকে, ব্যাস এইটুকুই বড় পাওনা। খাওয়া দাওয়া দিয়ে কী বা হবে, আমরা তো সবাই খাই কম বেশি, তাই না? ঠিক সেই মুহূর্তে মিলি বলে, আজকে আমার বোনকে ঠিক কতটা সুন্দর লাগছে, দেখার জন্য মনটা ছটফট করছে। আমার যে কি ইচ্ছে ওকে দেখব, মনে হচ্ছে যেন কত যুগ ওকে দেখি না। আসলেই যে একটা রাত হয়েছে ওকে দেখি না, সেটা যেন মন চাইছেই না বুঝতে। এদিকে মিনতি বলে, সত্যি মেয়েটা আমার বড় হয়ে গেল, এবারে ও সুখে শান্তিতে সংসার করুক, শুধু আমি এটুকুই চাই। এরপরে ঝিলের পায়ে ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরেই তখনই শতরূপা বলে, এবার তো 5 জন ব্রাহ্মণকে আর বাড়ির গুরুজনদেরকে তুমি খেতে দেবে, সেটুকু অন্তত করবে তো? এরপরে ঝিল বলে, কেন করব না মেজুমামি, আমি কি একদমই কিছু করতে পারি না? দেখো আমি পারি কি না। 5 জন ব্রাহ্মণ তো চলে এসেছে, কিন্তু আসেনি দাদুভাই আর মেচকা। তখনই চৈতি বলে, ঝিল, এখনও তো 2 জন আসেনি। ঠাম্মি তখন বলে, ওর আর কি যায় আসে, ওর তো কোনো কাণ্ডজ্ঞান নেই, আর সাক্ষ্য যে ভুল করেছে সেটা আর বলার কথা রাখে না। এত বড় একটা বাড়িতে এই রকম বস্তির মেয়ে কখনো মানিয়ে গুছিয়ে নিতে পারে? সাক্ষ্য বলে, আর কতবার একই কথা বলবে বলো তো ঠাম্মি, বারবার একই কথা বললে সেই কথাগুলো তো আর মিথ্যে হয়ে যায় না, এগুলো তো সত্যি। আর ঝিলকে আমি ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছি এই বাড়ির বউ করে, ওকে বারবার যদি তোমরা অপমান করো, কষ্টটা অ্যাকচুয়ালি আমারই হচ্ছে। তোমরা আমার পরিবারের লোকজন হয়ে ওর সাথে এরকম খারাপ ব্যবহার করে আমার চোখে যে কতটা নিচে নেমে যাচ্ছ সেটা বুঝতে পারছো না। এর মধ্যেই চৈতি বলে, শোন না সাক্ষ্য, তুই বাড়ির গুরুজনদের ওপর মুখে মুখে তর্ক করিস না। এরপর সাক্ষ্যর মা বলে, ওর কি সেই কাণ্ডজ্ঞান আছে? ও এখন সবাইকে উত্তর দিতে পারলে বেঁচে যায়, কিন্তু ও যে খারাপ কাজটা করেছে সেই উত্তরটা কে দেবে? কেন তুমি এই কাজটা করেছো বলো তো সাক্ষ্য? সাক্ষ্য বলে, যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি, অসুবিধার তো কী হয়েছে? আর আমি তো ইনকাম করি, আমার ইনকামের টাকায় ঝিল থাকবে, তোমাদের ইনকামের টাকায় তো নয়। সেই জন্য বলছি, তোমরা এইসবের মাঝখানে এসো না, যত বেশি এইসবের মাঝখানে আসবে তত বেশি ঝামেলায় পড়বে। এরপরে দাদুভাই আর মেচকা চলে এসেছে, কিন্তু তারা দুজনা বলে প্যান্ডেলে খাবে, ঝিলের হাত থেকে খাবার খাবে না। সুদর্শনা বলে, কেন এরকম করছেন মেজদা?
একসাথে খেলে কি হবে, সবাই তো অপেক্ষা করছে আপনাদের জন্য, আপনারা দয়া করে খেতে বসুন। তখনই সাক্ষ্যর মা বলে, সুদর্শনা, তুই তো এখানে থাকিস না, তাই বেশি কিছু জানিসও না, সমস্ত নিয়ে আমি আর তোর সাথে কথা বাড়াতেও চাই না, তবে এরা দুজন অনেক ইম্পর্টেন্ট মানুষ আমাদের জন্য। সুদর্শনা বলে, সে তো বুঝেছি বর্দি, কিন্তু কেউ যদি খেতে না চায় তুমি কি জোর করে তাকে খাওয়াতে পারবে? সেটা তো সম্ভব নয়। তাই বললাম যে এখানে যতজন আছে ঝিল না হয় ততজনকে খাবারটা দিক, অসুবিধার তো কিছু নেই, এখানে অনেক কটা মানুষই বসে আছে। তখন ছোটকা বলে, মেজদা একসাথে বসো না, অসুবিধার কি হয়েছে? সাক্ষ্যর মুখের দিকে তাকিয়ে অন্তত এটা করো, সাক্ষ্য তো আমাদের বাড়ির ছেলে, ওর কথা তো তোমার ভাবার দরকার ছিল। ঠিক সেই মুহূর্তেই তখনই মেজকা বলে, কি ভাববো বলতো, ও আমাদের বাড়ির কথা ভেবেছে, আমাদের সম্মান কিসে যাবে, কিসে ভালো থাকবে, ও যদি ভাবতে না পারে তাহলে আমার কি ঠেকা পড়েছে যে আমি সবটা ভাববো? সেটা হয় না কখনো। এরপর ঝিল বলে, আমি জানতাম এরকম কিছু হবে, এই জন্য আমি আপনাকে বারণ করেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথা শোনেননি। এবার দেখুন কেমন লাগে, উঠতে বসতে আপনিও অপমানিত হচ্ছেন আর আমিও। এর মধ্যেই চৈতি মনে মনে ভাবে, অপমান করার কাজ করলে তো অপমান শুনতেই হবে। চৈতি তখন ঝিলকে বলে, কি আর করবে বলো ঝিল, তোমার কপালটাই খারাপ, বারবার সবাই তোমাকে অপমান করে ফেলছে। সাক্ষ্য বলে, শোন চৈতি, অপমান করলে যে অপমানিত হবে তেমন কোনো ব্যাপার না, অনেক মানুষই থাকে বিনা কারণে কথা শোনায়, এগুলো গায়ে না মাখলেই হলো। এরপরেই চৈতি ভাবে, সত্যি সাক্ষ্য, তুই ঝিলকে যে এত ভালোবেসে ফেলবি এই কদিনে, আমি জাস্ট ভাবতেও পর্যন্ত পারিনি। সাক্ষ্যর মা বলে, এখন সাক্ষ্যর কাছে ঝিল বাদে আমরা সবাই খুব খারাপ, ঝিলই একমাত্র ভালো, তাই না সাক্ষ্য? সাক্ষ্য আর এসব শুনে কোনো উত্তর দিতে চায় না।